আজ বিজয়া দশমীতে মর্ত ছেড়ে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। বিসর্জনের আনুষ্ঠানিকতাকে ঘিরে ভক্তদের মাঝে বিদায়ের সুর। চট্টগ্রামে প্রস্তুত দেশের প্রথম আধুনিক খাদ্য পরীক্ষাগার। নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবং দীর্ঘ এক যুগ পর জমজমাট চাঁদপুরের ইলিশের মোকাম। দেশের চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে সিটি অফ হিলসার মর্যাদা লাভ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবির রূপল। শুরুতেই দুর্গোৎসবের খবর। আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গোৎসবের। 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেছেন পূজারী ও পুণ্যার্থীরা। ভোর থেকে দশমীর অঞ্জলি নিতে মন্দিরগুলোতে ভিড় করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর এই অঞ্জলির পরপরই আনুষ্ঠানিকভাবে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। পরে দুপুরের পর থেকে শুরু হবে বিসর্জন। পূজারীদের মতে এদিন বিসর্জনের মধ্য দিয়ে মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরবেন দুর্গতিনাশিনী দুর্গা। তাদের মতে গত 30 সেপ্টেম্বর মহালয়ার ঘোড়ায় চড়ে এসেছেন দেবী দুর্গা, যাবেনও ঘোড়ায় চড়ে। এবছর সারা দেশে প্রায় 29,500 মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আর দুর্গা মণ্ডপগুলোকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসি ক্যামেরার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। রাবণ বধ হলে রামের বলি দিবে। আজ সেই বিজয়া দশমী। সারা পৃথিবীর সমস্ত মাতৃভক্তগণ বিজয়ার উল্লাসে উল্লসিত। আজ প্রার্থনা করব পৃথিবীর যেখানেই থাকুন না কেন মায়ের সন্তানগণ যেন সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারেন। দর্পণ বিসর্জনের মাধ্যমে সকাল 7:31 মা আপাতত বিদায় নিয়েছেন। এই বিদায় খুব সাময়িক বিদায়। দশমীর আনুষ্ঠানিকতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার পারমিতা হিম, চট্টগ্রামের রাজাপুর লেন মন্দিরে আছেন কমল দে এবং রাজশাহীর বারিজাত মন্দিরে আছেন রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে পারমিতার কাছে। পারমিতা, মহাদশমীর যে আনুষ্ঠানিকতাগুলো আছে মূলত সেই পূজার আনুষ্ঠানিকতা কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে এবং আজকে যেহেতু দেবী দর্শনের শেষ দিন, অর্থাৎ এই সময়টার মধ্যে বিকেল 4টাতে এখান থেকে বিজয় শোভাযাত্রা করে প্রতিমাকে নিয়ে যাওয়া হবে এবং যার ফলে এই দেবী দর্শনের শেষ সময়টিতে এখানে অনেক ভক্ত অনুরাগীরা উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে আজ মহাদশমীতে অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে যেটি সকাল থেকেই চলছিল। এখন সিঁদুর প্রদানের শেষ সময়টিতে আছে আমরা। যারা এসেছেন তারা এখনো মণ্ডপে মঞ্চে তারা সিঁদুর প্রদান করছেন এবং সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে যারা এখানে প্রতিমার পায়ে দেবী দুর্গার পায়ে সিঁদুর প্রদান করে সেই স্পর্শ করিয়ে সেই সিঁদুরটি নিয়ে তারা ব্যবহার করে থাকেন সারা বছর, তারা বিশ্বাস করেন যে সেই সিঁদুর ব্যবহার করার ফলে তারা তাদের পরিবারের কল্যাণ হয় বা তাদের পরিবারের মঙ্গলার্থে সেটি তারা তাদের সিঁথিতে পড়ে থাকেন। শুধুমাত্র এই বিষয়টি নয়, এই সিঁদুর এবং নানা ধরনের রং কিন্তু ব্যবহার করে তারা একজন আরেকজনকে বন্ধু বান্ধব পরিবার পরিজন এবং তাদের যে পরিচিত জনেরা এখানে এসেছেন প্রত্যেকে সিঁদুর খেলছেন, মানে সিঁদুর লাগাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নাচ গান হচ্ছে বেশ। যারা এসেছেন একেবারে সব বয়সী ছেলে ও মেয়েরা কিছুক্ষণ পরপরই আমরা দেখছি এখানে যে গান হচ্ছে কিংবা কিছুক্ষণ পরপর ঢাক বাজছে, সেই বাদ্যের সাথে সাথে তারা এখানে নাচছেন, আনন্দ
আনন্দ করছেন তাদের মতো করে। তো তাদের সঙ্গে ভক্তদের সঙ্গে আমরা যখন কথা বলছি বেশিরভাগই কিন্তু এসেছেন তাদের পরিবার পরিজন, বেশি তাদেরকে নিয়েই তারা বলছেন যে এই কটা দিন এই যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের এটি সবচেয়ে বড় উৎসব, এই মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমীতে তারা মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন এবং তাদের প্রতিমার দর্শনের সঙ্গে সঙ্গে তারা তাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে বেশ ভালো একটু সময় কাটিয়েছেন। এই শেষ মুহূর্তে এই দেবী বিসর্জনের আগে প্রতিমার দর্শন করতে এসে মন্দিরে এসে একই সঙ্গে তারা তাদের পরিবার পরিজনের সঙ্গে শেষ আনন্দটুকু তারা উদযাপন করছেন পুজোর। আর আজকে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সকাল থেকে, আজকে অনেক সকালে 7:15 থেকে সেগুলো এখানে শুরু হয়েছে এবং 9:15টার মধ্যেই কিন্তু অঞ্জলি প্রদান এবং দর্পণ বিসর্জন, ঘট বিসর্জন, এগুলো সব আনুষ্ঠানিকতাই শেষ হয়েছে। এখন এই মুহূর্তে এখানে যে ভক্ত দর্শনার্থীরা আছেন তারা তাদের মতো করে আনন্দ করছেন এবং তারা একজন একজনকে মিষ্টি বা লাড্ডু খাওয়াচ্ছেন। একটু আগে কিন্তু তারা যে দেবী দুর্গা তাকে পান, তেল এবং সিঁদুর দিয়ে তারা মিষ্টিমুখ করিয়েছেন। তারা যেহেতু বিশ্বাস করেন আজ দেবী দুর্গা কৈলাসে তার স্বামী গৃহে ফিরে যাবেন, এটি তাদের বিশ্বাস। তো ফিরে যাবার আগে তারা তাদের মতো করে বিদায় জানাচ্ছেন তাদের দেবীকে। তো আমার কাছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এই ছিল। চট্টগ্রামের রামকৃষ্ণ মিশনে আছেন আমাদের সহকর্মী কমল দে, চলে যাব তার কাছে। ধন্যবাদ পারমিতা। 6 দিনের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে এখন চলছে মা দুর্গার বিদায়ের পর্ব। আর দশমীর দিনে দশমী পূজা শেষ, সে সাথে শেষ হয়েছে অঞ্জলি দেওয়া এবং এখন মা দুর্গাকে মূলত তেল, সিন্দুর, চিনি দিয়ে মিষ্টি মুখ করানো হচ্ছে। এরপর মা দুর্গাকে নিয়ে যাওয়া হবে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বিসর্জন দেওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন হিন্দু নরনারীরা কিন্তু এসে মন্দিরে এসে তারা মা দুর্গাকে বিদায় জানাচ্ছেন। মূলত যে বিশেষটি সর্বশেষ পর্ব থাকে সেটি হচ্ছে তেল সিন্দুর দিয়ে মাদেরকে বিদায় জানানো এবং সেটা মিষ্টি মুখ করানো। বিশেষ করে হিন্দু রমণীরা তাদের পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় মূলত এই পর্বটি পালন করে থাকে। অর্থাৎ তারা মা দুর্গাকে আশীর্বাদ করে তারা যেন চিরজীবন তাদের যে আকাঙ্ক্ষাটা থাকে সে মা দুর্গার 3টি বিষয়, যে 3টি শক্তির আধার বলা হয়, শক্তি এবং পরিবার পরিজনের সুখে শান্তি থাকতে পারে, সেই আশীর্বাদ তারা কামনা করেন এই মা দুর্গার কাছে এসে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু চট্টগ্রামের প্রতিটি দুর্গা মন্দিরে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে শেষ হয়েছে দশমী পূজা। দশমী পূজার পর বিহিতি পুজো সে সাথে শেষ হয়ে দেওয়ার পর যে অর্থাৎ বিসর্জনের ঠিক আগ মুহূর্তে যে প্রক্রিয়াটি আছে সেটি হচ্ছে মূলত মা দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো, অর্থাৎ সিঁদুর দিয়ে একে একে রাঙিয়ে দেওয়া। দেখতে পাচ্ছেন যে সিঁদুর দিয়ে একটি বিষয় যে যেখানে মূলত আছে হিন্দুদের রমণীদের মধ্যে, বিবাহিত হিন্দু রমণীদের স্বামীর মঙ্গল কামনা তারা যে সিঁদুর পরে থাকে সেই সিঁদুরকে তারা একে অপরজনকে পরিয়ে দিয়ে একে অপরের মঙ্গল কামনা করছে। তারপরে দেখতে পাচ্ছেন এবার চট্টগ্রামে যে পূজাগুলো হয়েছে প্রায় দীর্ঘ পূজা, অর্থাৎ চট্টগ্রাম বিশেষ এই অঞ্চলে সবচেয়ে বেশি পূজা হয় চট্টগ্রামে, যার পরিমাণ প্রায় 2000-এর বেশি এবং প্রতিটি মন্দিরে কিন্তু এখন একই ধরনের পরিস্থিতি, অর্থাৎ দশমী পূজা শেষ, বিহুতি পূজা শেষ, অর্থাৎ এখন চলছে মূলত একটু সিঁদুর দিয়ে একে অপরকে রাঙানো। অর্থাৎ একজন হিন্দু বিবাহিত নারী তার জীবনে বলেন যে আজীবন তিনি স্বামীর সাথে থাকতে পারেন এমন একটি মিথ নিয়ে তারা মূলত এই সিঁদুর একে অপরকে দিয়ে তারা এই পুজোকে রঙিন করে তুলছেন। অর্থাৎ বিদায়ের মুহূর্তে যেমন একদিকে রয়েছে বিষাদের ছায়া, ঠিক তেমনি অপরদিকে উচ্ছ্বাস কাজ করেন স্বামী, পরিবার বা সকলের মঙ্গল কামনায় যে মা দুর্গাকে একটি বিদায় জানানোর যে প্রক্রিয়াটি আরো একটু বর্ণিল করে তোলা হয়, যেমন সিঁদুর দিয়ে এবং তেল দিয়ে মা দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হচ্ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন একই সাথে মা দুর্গা কিন্তু এখানে মিষ্টি মুখ করানো, পাঠিয়ে তাকে বিদায় জানানো। অর্থাৎ যখন মাধ্যমে কৈলাস থেকে পৃথিবীতে এসেছিলেন অসুর দমনের জন্য, ঠিক তেমনি আজকে অসুর দমন করে তিনি ফিরে যাচ্ছেন কৈলাসে এবং যাতে বিদায় পরে যাতে ভালো হয় সেজন্য তাদেরকে মিষ্টি মুখ করানো হচ্ছে। তো এখন পর্যন্ত বলা যায় যে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে যে পূজাগুলো হচ্ছে সব পূজা মণ্ডপে কিন্তু একই চিত্র, অর্থাৎ মা দুর্গাকে বিদায় পর্বটি চলছে। এরপর এখান থেকে কিন্তু প্রতিমা নিয়ে যাওয়া হবে পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে পয়েন্টের মধ্যে এবং সেখানে মূলত বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই দুর্গা উৎসব। আপনাদের একটু দেখানোর চেষ্টা করে যে আসলে বন্ডিল হচ্ছে পুরো আয়োজন চেষ্টা করে মূলত মিথ কাজ করে যে বিশেষ ফুলটি কাজ করে মঙ্গল কামনা যে ফুলটি
ধন্যবাদ কমল দে। রূপল, এই যে মহা দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবের আজ কিন্তু শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। বিজয়া দশমীর কিছুক্ষণ আগে বিহিত পূজা হয়েছে এবং ঠাকুরের পায়ে যে সিঁদুর দান করা হয়েছিল এবং এমন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উলুধ্বনি, শঙ্খসুর আর ঢাকের তালে কিন্তু বাদ্যবাজনায় নাচ চলছে। এখন আপনারা দেখছেন এই যে সিঁদুর উৎসব, এই দশমী লগ্ন শেষ করার পরে কিন্তু এই সিঁদুর উৎসবটি শুরু হয়েছে এবং রাজশাহী নগরীর প্রায় প্রতিটি মন্দিরের চিত্র কিন্তু এখন একটাই, উৎসাহ, উদ্দীপনা আর আনন্দের মধ্য দিয়ে কিন্তু এই যে মায়ের বিদায় লগ্ন, সেই বিদায় লগ্নটি তারা আসলে খানিকটা ভুলে থাকার চেষ্টা করছেন। এবং এই যে সিঁদুর দান, এই সিঁদুর দানটি করার তাদের যেই কারণটি সেটি হচ্ছে যে আসলে বিজয়ের সময়, বিজয়া দশমী যে পুজোর লগ্ন ছিল, সেই লগ্নের সময় যে সিঁদুর দান করা হয়েছিল ঠাকুরের পায়ে, সেই সিঁদুর এই সনাতন ধর্মাবলম্বীর যে নারীরা রয়েছে তারা মনে করে যে এই সিঁদুর হচ্ছে চির সধবা দেবী দুর্গার পায়ের থেকে নেয়া এবং আশীর্বাদ, এটি দান করলে আসলে তাদের যে স্বামী রয়েছেন তাদের দীর্ঘায়ু হবে এবং তারা তাদের যে আসলে বন্ধনটি সেটি আরো দৃঢ় হবে। সেই কামনা থেকেই কিন্তু তারা এই ধরনের আচার অনুষ্ঠান পালন করে থাকেন। এবং এখন দেখছেন যে দশমীতে আসলে এই যে শেষ মুহূর্তে আসলে দেবীকে বিদায় দেওয়ার পরে এই যে আশীর্বাদ নিয়ে আনন্দিত থাকা, সেটি কিন্তু একটি কারণ। এবং আরো একটি বিষয়, যেটি প্রত্যেকে আনন্দ করছেন এবং দেবীর জয়গান গাচ্ছেন। ভক্তরা এখানে এসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছেন আশপাশের। আমরা দেখেছি একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে গিয়ে কিন্তু সিঁদুর দান উৎসব চলছে এবং একে অপরকে সেই সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এই যে উল্লাস, এই যে আনন্দ, এটি যেন সারা বছর থাকে এবং সারা বছর যেন এই আনন্দ উল্লাস নিয়ে পরিবারে সকলে সুখে শান্তিতে থাকতে পারেন, সেই একটি প্রার্থনাও তাদের রয়েছেন। এবং এখানে এর মেয়েদের পাশাপাশি আপনি দেখছেন যে ছেলেরাও কিন্তু এখানে এসে আসলে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এবং এখানে যারা জ্যেষ্ঠ মানুষেরা আছেন তারাও বলছেন যে আসলে এই উৎসবটি তারা বছরের পর বছর পালন করে আসছে। এবং আপনাকে বলে রাখি যে রাজশাহী নগরীতে কিন্তু দুপুরে 1টার পর থেকে বিজয়া দশমীর যে প্রতিমাগুলো রয়েছে সেটি রাজশাহী নগরীর পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর দুটি ঘাটে কিন্তু বিসর্জন দেওয়া হবে এবং এই জন্য কিন্তু সমস্ত কিছু প্রস্তুত রাখা হয়েছে। তো রূপল, এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আয়োজন। বিজয়া দশমীর খবর জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে পারমিতা হেম, চট্টগ্রামের রাজাপুর মন্দির থেকে কমল দে এবং রাজশাহী থেকে জানিয়েছিলেন রাকিবুল হাসান। এবার শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মহাদশমী আজ। দুর্গাপূজার খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ির পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আজকে কিন্তু এই দুর্গোৎসবের যে বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়িতে যে মহা আয়োজন, আজকে তার শেষ দিন এবং শেষ দিনে কিন্তু দশমীর যে বিহিত পূজা তা শেষ হয়েছে এবং কিছুক্ষণ পরে যেমনটি পুরোহিত আমাদেরকে জানিয়েছেন যে বাড়ির যারা লোকজন আছেন তারা এই পূজা মণ্ডপ প্রদক্ষিণ করবেন এবং সেই সঙ্গে চলবে মন্ত্রপাঠ। অর্থাৎ মন্ত্রপাঠের মধ্য দিয়ে কিন্তু এই যে যত রোগ শোক জড়া আছে সব মিলিয়ে কিন্তু সবকিছু আজকে শেষ দিনের মতো দেবীর কাছে প্রার্থনা করা হবে, তা থেকে যেন সবাই দূরে থাকতে পারেন এবং সবার জন্য শুভ হয়, মঙ্গল হয়, এই পরিবারের সঙ্গে সঙ্গে দেশ, দশ ও জাতির যাতে মঙ্গল হয় সেই কামনাই এখানে করা হবে। এবং সেই সঙ্গে মন্ত্রপাঠের পরপরই এই বিজয়া দশমীর যে অন্যান্য আচার আনুষ্ঠানিকতা আছে সেগুলো চলবে। এবং জানিয়ে রাখি, বাগেরহাটে কিন্তু কিছুক্ষণ আগেই এই এলাকায় বৃষ্টি হয়েছে এবং যখন বৃষ্টি হয়েছে তখন এই পূজা মণ্ডপে দর্শনার্থী ভক্ত যারা আছেন
সংখ্যা কিছুটা কম থাকলেও বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে তা বাড়তে শুরু করেছে এবং যেহেতু আজকে দুর্গোৎসবের শেষ দিনে সেহেতু কিন্তু সবাই চেষ্টা করছেন যাতে শেষবারের মতো এবং কিছুক্ষণের জন্য হলো আরো 1 বছর পরে দেবী আবার আসবেন, তাই সবাই চেষ্টা করছেন শেষবারের মতো হলো এখানে যে মহা আয়োজন করা হয়েছে সেই আয়োজনে সামিল হতে এবং দেবীর কাছে প্রার্থনা করতে। দুর্গতিনাশিনী দেবী আসছেন, এবার এসেছেন ঘোড়ায় চড়ে এবং যাবেনও ঘোড়ায় চড়ে। তার ফলাফল হিসেবে কিন্তু রোগ শোক জরা যেসব অশুভ আছে তারই বিস্তার লাভের কথা বলা হয়েছে। কিন্তু যারা ভক্ত দর্শনার্থী আছেন তারা কিন্তু দেবীর কাছে প্রার্থনা করছেন যে এই সব জরা শোক দুঃখ সবকিছু ভুলে যেন তারা আগামী বছরটা কাটাতে পারেন এবং সব মিলিয়ে কিন্তু আসলে এখানে আস্তে আস্তে লোকজনের সংখ্যা যেমন বাড়ছে তেমনি পাশে যে মেলার কথা আমরা জানি যে মেলা হচ্ছে সেখানেও কিন্তু লোকজনে জড়ো হচ্ছেন এবং পাশে যে পুকুরে যে ৪৫ ফুট উঁচু যে প্রতিমা তৈরি করা হয়েছে শিব রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজি সেখানেও কিন্তু ভিড় করা হচ্ছে এবং এখানে এই মুহূর্তে কিন্তু আসলে বিহিত পূজার পরে যে পূজা মণ্ডপ প্রদক্ষিণের কথা বলছিলাম, পুরোহিত কিন্তু বাড়ির যেসব সদস্য আছেন তাদেরকে ডাকছেন যে এখানে যেন সবাই আসেন এবং পূজা মণ্ডপ প্রদক্ষিণ করেন। সেই সঙ্গে মন্ত্রপাঠ পুরোহিতদের চণ্ডীপাঠ সব মিলিয়ে কিন্তু চলছে এখানকার দশমীর আয়োজন এবং অঞ্জলি প্রদান করা হয়েছে দেবীকে, চলছে আরাধনা, ভক্তরা এখানে আসছেন অপেক্ষা করছেন এবং এখন মূলত অপেক্ষা চলছে যে পূজা মণ্ডপে প্রদক্ষিণ যারা করবেন এখানকার এই বাড়ির যারা এই পূজার যারা আয়োজক আছেন যারা সদস্য আছেন তারা প্রদক্ষিণ করবেন এই পূজা মণ্ডপ এবং দেবীর কাছে মূলত পূজা মণ্ডপ প্রদক্ষিণের মধ্য দিয়ে দেবীর কাছে আবদ্ধ থাকার যে বিষয়টি অর্থাৎ যে প্রার্থনা করেছেন তা যেন মনোবাসনা পূর্ণ করার যে বিষয়টি সেটি যেন পূরণ হয় সেই উদ্দেশ্যে এই পূজা মণ্ডপ প্রদক্ষিণ করা হবে এবং এই বিজয়া দশমীর শেষ দিনে সবাই কিন্তু চেষ্টা করছেন দেবীর কাছে শেষবারের মতো প্রার্থনা করে নিজের মনোবাসনা পূরণ করার চেষ্টা করতে এবং সবাই কিন্তু শুধু নিজের নয় সেই সঙ্গে দেশ দশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করছেন। বাগেরহাটের শিকদার বাড়ির যে আয়োজন এখানে কিন্তু 601টি প্রতিমা করা হয়েছে এবং শুধু দেবী দুর্গা নয় সেই সঙ্গে অন্যান্য প্রতিমাও কিন্তু সকাল থেকেই সবাই ঘুরে দেখছেন। বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ির পূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। খাদ্যে ভেজাল ও জীবাণু চিহ্নিত করতে বন্দরনগরে চট্টগ্রামে স্থাপন করা হয়েছে দেশের প্রথম আধুনিক খাদ্য পরীক্ষাগার। প্রায় 28 কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত এ পরীক্ষাগারে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে 20 ধরনের খাদ্য পরীক্ষা করা যাবে। জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করে সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2013 সালের অক্টোবরে নগরীর বিবিরহাট এলাকায় খাদ্য পরীক্ষাগারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 28 কোটি টাকা ব্যয়ে এর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয় 2015 সালের ডিসেম্বরে। এছাড়া খাদ্যের ভেজাল ও গুণাগুণ নির্ণয়ে কয়েক কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপনও করা হয়। চলতি বছর থেকে পাইলট প্রকল্প হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী পরীক্ষার মাধ্যমে চলছে এর পরীক্ষামূলক কার্যক্রম। খাদ্য পরীক্ষাগারটি চট্টগ্রামে এবং ঢাকায় যৌথভাবে একটা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে। বিদেশি অত্যাধুনিক ইকুইপমেন্টগুলো আছে পরীক্ষার জন্য। আধুনিক পরীক্ষাগারটির কার্যক্রম শুরু হলে দুগ্ধজাত পণ্য, মিষ্টিজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, জুস, ড্রিঙ্কিং ওয়াটার সহ 20 ধরনের পণ্যের যেমন পরীক্ষা করা সম্ভব হবে তেমনি খাদ্য ভেজালের দৌরাত্ম অনেকাংশে কমে আসবে বলে মনে করেন খাদ্য পরীক্ষাগারের কর্মকর্তারা। এটা একবারে লেটেস্ট, খুবই আধুনিক ইনস্ট্রুমেন্ট। এখান থেকে আমরা বিভিন্ন স্যাম্পলে অনেক প্যারামিটার দেখতে পাবো বিডিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং আইএসও অনুযায়ী আমরা এই প্যারামিটারগুলো দেখতে পারবো। যদি এইরকম একটা স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠিত হয় তাহলে শুধু চিটংবাসী না সারা সমগ্র বাংলাদেশই এটার উপকার পাবে। মন্ত্রণালয় থেকে অনুমতি আসার সাথে সাথে পরীক্ষাগারটি চালু করা হবে বলে জানিয়ে সিটি কর্পোরেশন মেয়র জানান, এটি পুরোদমে কার্যক্রম শুরু করলে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ করা সম্ভব হবে। যে সমস্ত ইম্পোর্ট হচ্ছে, যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো এখানে বাজারজাত করা হচ্ছে, এগুলো যাতে আমরা ওই পরীক্ষাগারে যাতে পরীক্ষা করতে পারি সেজন্য আমি মন্ত্রণালয় লিখেছি। এটা চলে আসলে এবং তাহলে আমরা এটা পূর্ণাঙ্গভাবে এটা চালু করব। আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
দীর্ঘ এক যুগ পর চাঁদপুরের ইলিশের মোকামে এবার জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন এখানে প্রায় 5 থেকে 7 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে। এতে গত 1.5 মাসে জেলার প্রধান ইলিশের মোকাম শুধু বড় স্টেশনেই প্রায় 200 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। জেলা প্রশাসক জানালেন, ইলিশের প্রাচুর্যের কারণে ব্র্যান্ডিং জেলা হিসেবে সিটি অফ হিলসার মর্যাদা লাভ করেছে পদ্মা মেঘনার জেলা। এদিকে প্রজনন মৌসুম হয় 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত। ইলিশ মাছ ধরা, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। ফারুক আহমদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদীপথে চাঁদপুরের মোকামে নিয়ে যাওয়া হচ্ছে ইলিশ। সরগরম জেলার প্রধান মাছের আড়ত বড় স্টেশন। মৌসুমের এই সময় এসে প্রতিদিন কোটি কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে এই মোকামে। মাছ ব্যবসায়ীরা জানালেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণে দীর্ঘদিন পর এত ইলিশ ধরা পড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বাইরেও যাচ্ছে ইলিশের চালান। শুধু মাছ ব্যবসায়ীরাই নয়, ব্যস্ত প্যাকিং তৈরি আর বড় ব্যবসায়ীরাও। জাটকা নিধন বন্ধ, এই সকল কার্যক্রমের কারণে আমাদের এই বছর ইলিশ মাছের খুব আমদানি হয়েছে। আমাদের এখান থেকে মাছ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাইতেছে। পর্যাপ্ত পরিমাণ আমরা বক্স সেল দিছি। 1 মাসে আমাদের প্রায় 20,000 মতো বক্স সেল দিছি আমি। ব্যবসায়ী নেতারা জানালেন, প্রতিদিন গড়ে 2.5 থেকে 3,000 মণ ইলিশ এখানে আমদানি হয়েছে। 2.5 থেকে 3,000 মণ মাছ আমদানি হয়েছে। আর গড়ে এখানে মাছঘাটে লেনদেন হয়েছে প্রায় 5 থেকে 6 কোটি টাকা প্রতিদিন। জেলার শীর্ষ এই কর্মকর্তা জানালেন, ইলিশের এমন প্রাচুর্যের কারণে ব্র্যান্ডিং জেলা হিসেবে সিটি অফ হিলসার মর্যাদা লাভ করেছে পদ্মা মেঘনা পাড়ের এই জেলাটি। 6টি জেলা ব্র্যান্ডিং এর জন্য কার্যক্রম গ্রহণ করেছে। তার মধ্যে চাঁদপুরকে প্রথম ব্র্যান্ডিং এর জেলা হিসেবে ঘোষণা করেছে। আমরা চাঁদপুরকে চাঁদপুর সিটি অফ হিলসা, ইলিশের বাড়ি চাঁদপুর, এই নামে চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং এর জন্য প্রস্তাব প্রেরণ করেছে। মৎস্য বিজ্ঞানীদের তথ্য মতে গত বছর দেশে ইলিশের উৎপাদন ছিল 3,85,000 মেট্রিক টন। এবার তা বেড়ে দাঁড়াবে 4.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, চাঁদপুর। খুলনায় মাছ প্রক্রিয়াজাতকরণের আড়ালে অনুমোদনহীন ওষুধ তৈরির অভিযোগে এক ব্যবসায়ী সহ 2 জনকে আটক করেছে র্যাব। এ সময় কোটি টাকার নকল ওষুধ ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। র্যাব জানায়, গতকাল বিকেলে উপজেলার চর রূপসা গ্রামের শাহনেওয়াজ সি ফুড কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাতকরণের আড়ালে কারখানার নকল ওষুধ তৈরির তথ্য নিশ্চিত হয় র্যাব সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে নকল ওষুধ তৈরির কাঁচামাল, কেমিক্যাল পাউডার সহ বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে এসব ওষুধ সরবরাহ করা হয় বলে জানিয়েছে র্যাব। নকল ওষুধ তৈরি করা হচ্ছে, করে ঢাকা মিটফোর্ট সহ বিভিন্ন জায়গায় এগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের পাউডার, এগুলো কোনোটাই ওষুধের এরিয়া না। এবং এসিআই, এসকেএফ, অপসোনিন কোম্পানির বিভিন্ন দামি দামি ওষুধ, এগুলো এখানে তারা অ্যান্টিবায়োটিক যেগুলো, সেগুলো তারা ম্যানুফ্যাকচারিং করছে। মানুষের জনস্বাস্থ্যের জন্য প্রচণ্ডভাবে হুমকি। অনিয়মের অভিযোগে যশোরের কেশবপুর উপজেলার 11টি ইউনিয়নে সরকারের 10 টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান জানান, উপজেলার সাতবাড়িয়া, সাগরদাড়ি, গৌরীখোনা, কেশবপুর সদর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে সরকারের 10 টাকা কেজি দরের চাল বিতরণ কর্মসূচির অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও স্থানীয় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি সভা করেন। পরে ওই সভা থেকে সাময়িকভাবে চাল বিতরণ কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এই কাজে নিয়োজিত কর্মকর্তাদের আগামী 7 দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আবারও দুর্গাপূজার খবর। বাংলাদেশের মতো ব্রিটেনেও বাঙালি হিন্দু সম্প্রদায় উদযাপন করছে দুর্গাপূজা। সীমিত পরিসরে বিভিন্ন কমিউনিটি হলে দুর্গাদেবীর পূজা হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে লন্ডনের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। তানভীর হাসানের ক্যামেরায় আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
বহুধর্ম সংস্কৃতির দেশ ব্রিটেনে বাঙালি হিন্দু সম্প্রদায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করছে দুর্গাপূজা। প্রতি বছর বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে এভাবেই দুর্গাপূজা উদযাপন করে আসছেন ব্রিটেনের হিন্দু প্রবাসী বাঙালিরা। দুর্গা দেবীর কাছে ভক্তদের প্রার্থনা, মহাশক্তির প্রতীক দেবী দুর্গা যেন অসুর শক্তি বিনাশ করে সবাইকে সুখে শান্তিতে রাখেন। আমার কাছে একটাই প্রার্থনা করি, মা তুমি মানব জগৎকে সুখে রাখো, শান্তিতে রাখো, কোন রকম বিশৃঙ্খলার পরিবেশ যত সৃষ্টি না হয়। মা দুর্গা যেমন অসুর বধ করে জগতের শান্তি প্রতিষ্ঠা করেছিল, আমরাও ঐক্যবদ্ধভাবে জগতের সেবায় কাজ করে যেতে পারি। এখানে এসে আমি খুবই এনজয় করছি এবং খুবই ভালো লাগছে। আমরা ইতালিবাসী এই প্রথমবার এই মতন এখানে আমরা দুর্গাপূজা করছি। পূজা মণ্ডপ পরিদর্শনে এসে ব্রিটেনে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজনকে বহুধর্ম সংস্কৃতির মেলবন্ধন বলে উল্লেখ করেন লন্ডন অ্যাসেম্বলির সদস্য। দেবী দুর্গা আনন্দের বার্তা নিয়ে আসে। এই উদযাপন একটি ঐতিহাসিক ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। এটা সুন্দর সমাজের একটি অংশ। এই উদযাপন হিন্দু কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ করবে। প্রতি বছর ছোট পরিসরে এখানে আয়োজন করা হয় দুর্গাপূজার, তবে নিজ নিজ অনুষ্ঠানাদি উদযাপনে অন্যদের যাতে অসুবিধা না হয় সেদিকে সতর্ক থাকা বাধ্যতামূলক। সময় সংবাদ, লন্ডন। মর্তের সব অপশক্তিকে বিনাশ করে মানব জাতির কল্যাণে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে চলছে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা সমিতি ও জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন এই দুর্গোৎসবের আয়োজন করেছে। এই উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে দেখা যায় ভক্তদের সমাগম। দুর্গা উৎসব পূজা অর্চনা ও আনুষ্ঠানিকতার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা। পূজা করতেছে, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর, খুব শান্তি। বাংলাদেশের লোকেরা যেভাবে কালচারটাকে ধরে রেখেছে সেটা সত্যিই খুব প্রশংসনীয়। বাঙালিদের যে ঐতিহ্য, কৃষ্টি এবং ধর্মীয় যে আচার নীতি, সেটাকে আমাদের নতুন জেনারেশনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পূজা সমিতি তার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। সবাই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে মিলিত হই। দর্শক, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নদী ও আমাদের অর্থনীতি বিষয়ক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, সেমিনারে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রূপল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যে গোলটেবিল বৈঠকটি আজকে আয়োজন করা হয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন, অ্যালার্ট এবং নিরাপদ জলাধার রক্ষা আন্দোলনের উদ্যোগে, সেটির মূল বিষয়টি হলো যে বাংলাদেশের নদীগুলো এবং বাংলাদেশের অর্থনীতির যে যোগসূত্র সেটিকে আসলে এখানে মূলত হাইলাইট করা হচ্ছে। এখানে যে আলোচকরা উপস্থিত রয়েছেন, আমরা তাদের কথার সূত্র ধরেই কিছুক্ষণ আগে কয়েকটি বিষয় এখানে তুলে ধরতে চাই। সেটি হলো যে বাংলাদেশের নদী আসলে অর্থনীতিতে কতটুকু গুরুত্বপূর্ণ এবং অর্থনীতির সম্প্রসারণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে প্রধান অতিথি হিসেবে সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান উপস্থিত রয়েছেন এবং তিনি এখানে আসলে বিষয়গুলো শুনছেন যে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের কৃষি এবং যোগাযোগ ব্যবস্থা সঙ্গে সঙ্গে যেসব শিল্প এলাকাগুলো রয়েছে তাদের সাথে যে নদীগুলো সম্পৃক্ত রয়েছে সেই নদীগুলো কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে ক্রমবর্ধমান অর্থনীতির সম্প্রসারণে ভূমিকা রাখছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। মূল ব্যাপারটি হলো যে স্বাধীনতার সময় থেকে বাংলাদেশে এখন পর্যন্ত যে গত প্রায় 4 যুগ পার হতে চললো, এই সময়ে বাংলাদেশের নদীগুলো যে নাব্যতা হারিয়েছে এবং বিভিন্ন সময় ড্রেজিং, সঠিক মাত্রা ড্রেজিং এর অভাবে নদীগুলো যে আসলে ভরাট হয়ে গিয়েছে, তার প্রভাবে বাংলাদেশে যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। সাম্প্রতিক দুটো উদাহরণ হিসেবে এখানে আলোচকরা তুলে ধরেছেন যে ইলিশ সম্পদের কথা, যে এবছর সরকার কিন্তু বেশ কঠোরভাবেই জাটকা ইলিশ ধরা বন্ধ করেছিল, যে কারণেই বাংলাদেশের নদীগুলোতে কিন্তু প্রচুর ইলিশ ধরা পড়েছে এবং বিগত কয়েক বছরের তুলনায় এবছরে দেশের মানুষ বেশি পরিমাণে ইলিশ খেতে পেরেছেন। তো সেটি তুলে ধরার পরপরই তারা বুড়িগঙ্গার দিকে নজর দিয়েছেন, যেহেতু ঢাকা প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা
বুড়িগঙ্গা এবং ঢাকার যে ব্যবসা বাণিজ্য এবং এখানে যে পণ্যের আমদানি রপ্তানি তার অনেকটাই বুড়িগঙ্গা দিয়ে হয় এবং ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা এবং আরও প্রায় 32টি জেলার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বুড়িগঙ্গা এবং ঢাকার মধ্যে এই জেলাগুলো থেকে যেসব কাঁচামাল মাছ এবং বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আসে সেক্ষেত্রে কিন্তু বুড়িগঙ্গার যে গুরুত্বপূর্ণ এবং যে গভীরতা অর্থনীতিতে সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। আলোচকরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন যে আসলে ক্রমবর্ধমান যে অর্থনীতির যে ধারা সেই ধারায় গতিশীল রাখতে গেলে যে নদীর প্রয়োজনীয়তা এবং নদীগুলো সচল থাকলে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা এবং পণ্য আদান প্রদান যে সহজলভ্যতা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আসলে নজর দেওয়ার সরকারের প্রতি খুব এই মুহূর্তে খুবই জরুরি বিষয় বলে তারা তুলে ধরছেন এবং এখানে মন্ত্রী মহোদয় রয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত ওনার বক্তব্য শুরু হয় নাই। আমরা পরবর্তীতে ওনার বক্তব্য যখন শুরু হবে আমরা ওনার বক্তব্য থেকে যে দিক নির্দেশনাগুলো এবং সরকারের পক্ষ থেকে করণীয় কি করা হচ্ছে সেগুলো জানতে পারলে পরবর্তী সংবাদগুলোতে সেই আপডেটগুলো জানানোর চেষ্টা করব। তরুপল, আমার কাছে সেমিনার থেকে এই ছিল সবশেষ খবরাখবর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নদী ও আমাদের অর্থনীতি বিষয়ক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানকার খবর জানাচ্ছিলেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ফোর্বস ম্যাগাজিনের করা 2016 সালে যুক্তরাষ্ট্রের সেরা 400 ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত 5 ব্যবসায়ীর নাম। তালিকায় স্থান পাওয়া 5 ভারতীয় ব্যবসায়ী হলেন সিম্ফনির প্রতিষ্ঠাতা রামেশ ওয়াধথিনা, আউটসোর্সিং ফার্ম সিনটেল ভারতের সহ প্রতিষ্ঠান নীরাজ দেশাই, এয়ারলাইন্সের ব্যবসায়ী রাকেশ গ্যাংওয়াল, উদ্যোক্তা জন কাপুর ও সিলিকন ভ্যালির অন্যতম বিনিয়োগকারী কাবিতার রাম শ্রীরাম। তাদের মধ্যে 300 কোটি মার্কিন ডলার নিয়ে তালিকায় 222তম স্থান দখল করে ভারতীয়দের মধ্যে এগিয়ে আছেন রমেশ ওয়াধথিনা। মার্কিন ধনীদের তালিকায় এবারও শীর্ষ স্থান দখল করেছেন 8001 কোটি মার্কিন ডলার সম্পদের অধিকারী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এ নিয়ে 23 বারের মতো শীর্ষ ধনী হিসেবে বিল গেটসের নাম উঠে এলো। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেতাং হোমস্ট্রম। অর্থনীতি বিষয়ক তত্ত্ব কন্ট্যাক্ট থিওরির বিভিন্ন দিক গবেষণা অবদান রাখায় তাদের যৌথভাবে পুরস্কৃত করা হয়। সোমবার সুইডেনের স্টকহোম নোবেল কমিটির পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বয়সে নয়, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, আর তেমনই সব কল্যাণমূলক কাজের সর্বোচ্চ সম্মাননা নোবেল পুরস্কার। স্যার আলফ্রেড নোবেলের নামে 1901 সাল থেকে দেওয়া হয় এই পুরস্কার। Oliver Hart and Bengt Holmström সেই ধারাবাহিকতায় এবছর অর্থনীতিতে নোবেল পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেঙ্ট হোমস্ট্রম। নোবেল কমিটি বলেছে, দেউলিয়াত্ব আইন ও রাজনৈতিক সংগঠন নিয়ে তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করার স্বীকৃতি পেলেন তারা। মূলত প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের কর্মদক্ষতা ভিত্তিক বেতন ভাতা দেওয়ার মতো বিষয়গুলো আরো সহজভাবে বুঝতে সহায়ক হবে তাদের উদ্ভাবিত তত্ত্বের মাধ্যমে। 1948 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন অলিভার হার্ট। 1974 সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভের পর 1993 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন হার্ট। অন্যদিকে 67 বছর বয়সী অধ্যাপক হোমস্ট্রম ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে জন্মগ্রহণ করেন। 1978 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগে কর্মরত 1994 সাল থেকে। নিয়ম অনুযায়ী আগামী 10 ডিসেম্বর স্যার আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কারের অর্থমূল্য হিসেবে দুই অর্থনীতিবিদের প্রত্যেককে 40 লাখ সুইডিশ ক্রোনা দেবে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। শুভ খান, সময় সংবাদ। কার্বন নিঃসরণ কমাতে চুক্তিতে পৌঁছেছে বিশ্বের এভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো। মন্ট্রিলে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়। 2020 সাল থেকে কার্যকর হবে এই চুক্তি। কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপে স্বাগত জানিয়েছে এই চুক্তির সম্মতি জানিয়েছে প্রায় 191টি দেশ। এর আগে ইইউর সমর্থনের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরের সিদ্ধান্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পাওয়া বিশ্বের মোট 56.75% গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর অনুমোদন পেল এই চুক্তি। স্যামসাং নোট 7 এর বিক্রি সাময়িকভাবে বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্রের দুইটি প্রভাবশালী ডিলার কোম্পানি AT&T এন্ড
এবং টি মোবাইল। সম্প্রতি স্যামসাংয়ের এই মডেল ফোনটি ব্যাটারিজনিত বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, এমনকি এর ব্যাটারি থেকে আগুন ধরে যাওয়ার মতো ঘটনাও ঘটে। এরপরই কোম্পানিটির পক্ষ থেকে এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বলে অভিযোগ ব্যবহারকারীদের। তাই যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের ডিলার কোম্পানি ফোনটি আমদানি বিক্রির পাশাপাশি গ্রাহকদের পুরনো ফোন মেরামত বন্ধ রেখেছে। তুরস্কের সাথে রাশিয়ার একটি গ্যাস পাইপলাইন স্থাপনের প্রকল্প চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এই চুক্তির ফলে তুরস্ক রাশিয়ার সম্পর্ক আবারও নতুন করে শুরু করা হলো। এটি অব্যাহত থাকবে। রাশিয়ার সাথে অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন এরদোয়ান। আর পুতিন বলেন, রাশিয়ার আজ গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করল। এ সময় তুরস্ক থেকে সকল প্রকার খাদ্যপণ্য আমদানি নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দেন পুতিন। চলতি বছরে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর রাশিয়ার সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তারই অংশ হিসেবে এ চুক্তি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। আজ বিজয়া দশমীতে মর্ত ছেড়ে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। বিসর্জনের আনুষ্ঠানিকতাকে ঘিরে ভক্তদের মাঝে বিদায়ের সুর। চট্টগ্রামে প্রস্তুত দেশের প্রথম আধুনিক খাদ্য পরীক্ষাগার। নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীর্ঘ 1 যুগ পর জমজমাট চাঁদপুরের ইলিশের মোকাম। দেশের চাহিদা মিটিয়ে রফতানিও হচ্ছে। সিটি অফ হিলসার মর্যাদা লাভ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।